স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো এখন ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য সবচেয়ে বেশি ক্লাস যাচ্ছে, কেননা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে কিন্তু ফাইনালের রেজাল্ট। এই ফাইনালের রেজাল্টের উপরেই নির্ভর করবে তোমরা কোন কলেজ পাবে, তোমার পছন্দের সাবজেক্ট পাবে কি না। তাই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, পরপর সাজানো আছে। প্লেলিস্টে যদি যাও সেখানে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আছে আলাদা এবং এমসিকিউ এর ক্লাস আছে আলাদা। আজকে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ আলোচনা করব। এছাড়া এমসিকিউ কিন্তু পাওয়ার পয়েন্টেও আলোচনা করে দেওয়া আছে। ভূসংস্থান, ভূমির গঠনকারী প্রক্রিয়া সমূহ, জলবায়ু, বায়ুমণ্ডল, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু পাঠে পাঠে আলোচনা করা আছে। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে জীবমণ্ডল থেকে এমসিকিউ এর প্রথম ক্লাস। তোমাদের যদি মনে হয় কোনো রকমভাবে স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন, তাহলে কিন্তু কখনোই ফোন করবে না। আমি স্ক্রিনে নম্বরটা দিচ্ছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আগের বছর যেটা করেছিলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে যুক্ত করে নেব। চলে যাচ্ছি প্রথম প্রশ্ন। ইকোলজি শব্দটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে কে ব্যবহার করেন? আমি আগেই কিন্তু প্রথম যে ক্লাস বাস্তুতন্ত্র বা একদম জীবমণ্ডলের প্রথম যে চ্যাপ্টার, প্রথম যে পার্ট, সেখানে কিন্তু এই নামটা তোমরা পেয়েছো। এছাড়া তোমরা ক্লাস 10এও পেয়েছো, আর্নেস্ট হেকেল। ইথোলজি এতটাও গুরুত্বপূর্ণ নয়, তবু বলে রাখছি জেফ্রি হিলারি। হেক্সিকোলজি এটাও এতটা ইম্পর্টেন্ট নয়, এই শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যাকসন মাইভার। ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? খুব গুরুত্বপূর্ণ, এজি ট্যান্সলে। কে প্রথম অড ইকোলজি শব্দটি ব্যবহার করেন? তোমরা দেখবে এটা বারে বারে অড ইকোলজি, সিন ইকোলজি, এটা কিন্তু আসছে। অড ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট স্ট্যাহল। কে প্রথম সিন ইকোলজি শব্দটি ব্যবহার করেন? এটাও আর্নেস্ট স্ট্যাহল। পরে চলে যাবো 7 দাগে। কে প্রথম ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করেন? বার্নেস। বায়োস্ফিয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এডওয়ার্ড সুয়েস। ইকোক্লাইন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? হ্যাক্সলে ও গ্রেগর। বাস্তুবিদ্যার মূল কার্যকরী একককে কি বলে? বাস্তুবিদ্যার মূল কার্যকরী একক হলো বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের উৎপাদক ও খাদক যে সকল স্বতন্ত্র স্তর গঠন করে তাকে কি বলে? ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি কিরূপ? আজকেই বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ক্লাস করে দেওয়া হয়েছে। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সবসময় একমুখী, সবসময় সূর্য থেকে উৎপাদক, উৎপাদক থেকে পরপর পরপর প্রত্যেকটা খাদক, অর্থাৎ প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক এবং তৃতীয় সারির খাদক। চলে যাব, এটা 12 পর্যন্ত হলো। 13 নম্বর প্রশ্নে, শিলামণ্ডল স্থিত জীবমণ্ডলকে কি বলা হয়? বলা হয়, এখানে 4টি করে অপশন থাকবে। পেডোস্ফিয়ার, পেডো কথার অর্থ হচ্ছে মাটি। গুহা কি ধরনের বাস্তুতন্ত্র? গুহা কিন্তু একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। কেন না, গুহার মধ্যে, গুহা সচরাচর মানে মাটির গুহা যদি হয় বা কি বলবো, যেটা চুনা পাথরের, সেখানে মাটির গুহা হলে ধসে পড়ে যাবে। চুনা পাথর সেটা যখন মার্বেল পাথরে পরিণত হয়ে যাবে, বা চুনা পাথর মার্বেল পাথর বাদ দিয়েও এমনি গুহা মানে বোঝায় সেটা পাথরে, মাটি হলে কিন্তু ধসে যায়। তাহলে মাটি না থাকলে গাছপালা জন্মাবে না, গাছপালা না জন্মানোর জন্য গুহাতে কিন্তু উৎপাদক থাকে না। তাই গুহাতে প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদক, খাদকেরাই বসবাস করে। তাই এখানে উৎপাদক থাকে না বলে এটি অসম্পূর্ণ প্রকৃতির বাস্তুতন্ত্র। এক সেকেন্ড। আচ্ছা, পরের প্রশ্ন 15 দেখো। মাছের অ্যাকোয়ারিয়াম কি ধরনের বাস্তুতন্ত্র? কৃত্রিম বাস্তুতন্ত্র। এটা প্রাকৃতিক ভাবে হয়নি, মানুষ অ্যাকোয়ারিয়াম বানায়, সেখানে জল দেয়, মাছ এনে ছাড়ে, তাই প্রাকৃতিক ভাবে হয়নি, মানুষ তৈরি করেছে, তাই কৃত্রিম বাস্তুতন্ত্র। তাই এই দুটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। গুহা হচ্ছে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র এবং মাছের অ্যাকোয়ারিয়াম হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। কে বাস্তুতন্ত্রে পিরামিডের ধারণা প্রদান করেন? চার্লস এলটন। ইকোলজি এর সংজ্ঞা সর্বপ্রথম কে প্রদান করেন? ওডাম। শক্তি প্রবাহের 10% সূত্রের প্রবর্তক কে? লিন্ডেম্যান। প্রতি 1 অণু গ্লুকোজ উৎপাদন করতে সবুজ উদ্ভিদ কত কিলোক্যালোরি শক্তি উৎপাদন করে? এটা তোমাদেরকে যখন আমি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তার আগের যে ক্লাসগুলো, সেখানে কিভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলে, সেখানে রাসায়নিক সমীকরণটা বারবার বলেছি যে এটা তোমাদেরকে করতে হবে, কারণ যে কোনো একটা পোর্শন বাদ দিয়ে সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে পারে এবং চিত্রভিত্তিক প্রশ্ন দিয়ে দিতে পারে। এবং সেখানে শক্তির উৎপাদনটা দেখিয়েছিলাম 686 কিলোক্যালোরি। পরিবেশের সঙ্গে জীবগোষ্ঠীর পারস্পরিক আন্তঃসম্পর্ক নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বাস্তববিদ্যা বা বাস্তুবিদ্যা। চলে যাব 21 দাগের প্রশ্নে।
পরিবেশে জৈব ও অজৈব উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে উদ্ভূত বিষয়কে কি বলে? বলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে কি বলে? বায়োম। এই বাস্তুতন্ত্র কাকে বলে, বায়োম কাকে বলে, সংজ্ঞা মুখস্থ করতে হবে না, কিন্তু সংজ্ঞাটা জানতে হবে, তবে এই ধরনের এমসিকিউ কিন্তু সলভ করতে পারবে। এবার তোমাদের বারবার বলছিলাম অড ইকোলজি কি, সিন ইকোলজি কি। অড ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যার যে শাখায় কেবলমাত্র একটি নির্দিষ্ট জীব প্রজাতির বিষয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে অড ইকোলজি। আর একটি নির্দিষ্ট অঞ্চলে জীব সম্প্রদায়ের ইকোলজি সংক্রান্ত আলোচনাকে, তাহলে এখানে সামগ্রিক আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিন ইকোলজি, আর যেখানে একটি নির্দিষ্ট জীব প্রজাতির বিষয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে অড ইকোলজি। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি অঞ্চলে জীবের সংখ্যা বা পরিমাণকে কি বলে? জীব ভর বা বায়োমাস। এরপরে 25-এর পরে চলে যাব 26-এর দাগের প্রশ্নে। বাস্তুতন্ত্রের অন্তর্গত জীব গোষ্ঠীতে নির্দিষ্ট কোনো জীবের অবস্থান ও ভূমিকাকে কি বলে? বলে ইকোলজিক্যাল নিচ বা ইকোলজিক্যাল নিচে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে জানতে হবে। অড ইকোলজি, সিন ইকোলজি, বায়োম, ইকোলজিক্যাল নিচে, ফলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সংজ্ঞাটা জেনে রাখলে বা ধারণা থাকলে তোমার তো অপশন আছেই, তুমি উত্তর করতে পারবে। যে সকল খাদ্য কেবলমাত্র উৎপাদককে মানে সবুজ উদ্ভিদকে ভক্ষণ করে তাদেরকে কি বলে? প্রাথমিক শ্রেণীর খাদ্য। যে সকল খাদ্য উৎপাদককে ভক্ষণ করে তাদের বলা হয় শাকাসী, অর্থাৎ সরাসরি সবুজ উদ্ভিদকে খাচ্ছে বা শাক খাচ্ছে, এদেরকে শাকাসী বা তৃণভোজী বলে। যে সকল প্রাণী উৎপাদক ও খাদককে ভক্ষণ করে, উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদকে খায় এবং যেটা খাদক তাকেও খায়, তারা হচ্ছে সর্বভুক। পরের প্রশ্ন 30-এর দাগে, যে সকল জীব জৈব খাদ্য প্রস্তুত করতে সক্ষম তাদেরকে কি বলে? জৈব খাদ্য প্রস্তুত করছে উৎপাদক, শুধুমাত্র উৎপাদকেরাই পারে। যে সকল প্রাণী কেবলমাত্র প্রাণীদেরই ভক্ষণ করে, প্রাণীদের ভক্ষণ করলে তাদের বলা হয় মাংসাশী। একটি সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, আমরা জানি সালোক সংশ্লেষ করে উদ্ভিদ, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হচ্ছে ইউগ্লিনা। বায়ুশূন্য স্থানে সালোক সংশ্লেষে সক্ষম একটি উদ্ভিদের নাম হলো ক্লোরেলা। ক্রাইসোমিবা নামক প্রাণীটি নিচের কোন জৈব রাসায়নিক প্রক্রিয়াটি উৎপাদনে সক্ষম? ক্রাইসোমিবা, এটাও প্রাণী, সালোক সংশ্লেষে সক্ষম। জীব ও জড়ের অন্তর্বর্তী একটি বস্তুর উদাহরণ হলো ভাইরাস, জীব নয় জড় নয়। একটি কর্করভুক প্রাণীর উদাহরণ নিমাটোডস। বাস্তুতন্ত্রের যাবতীয় বৈশিষ্ট্য সমন্বিত পরিকল্পিত নগরকে কি বলে? ইকোসিটি। পরের প্রশ্ন, নিচের কোনটি ইকোসিটি নয়? চীনের সিয়াওফেং, রাশিয়ার ইকোগ্র্যাড, আর মিশরের ইকো এনবিসি, আর ভারতের চণ্ডীগড়। ইকোসিটি নয়। তোমরা কিন্তু নাবাচক প্রশ্নগুলো একটু কেয়ারফুলি দেখবে, ইকোসিটি ভেবে উত্তর করে দিবে, কিন্তু এখানে ইকোসিটি নয় বলা হয়েছে, চণ্ডীগড় ভারতে। ভারতের প্রথম ইকোসিটি কোনটি? কুদ্রেমুখ, কর্ণাটকের। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাস্তুতান্ত্রিকভাবে নিজ নিজ প্রজাতির স্বতন্ত্র বহির্লক্ষণযুক্ত জীব সম্প্রদায়কে কি বলে? বলে ইকোট। তাহলে এখানে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করা হলো। তুমি যদি এই স্টাডি মেটেরিয়ালসগুলো পেতে চাও, আবারও বলছি, স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করলে তোমাদের প্রয়োজন অনুযায়ী সমস্ত কিছুই, শুধুমাত্র যে স্টাডি মেটেরিয়ালস এরকম নয়, তোমরা সেখানে তোমাদের নানান বিষয় সুবিধা অসুবিধা তোমাদের পড়াশোনা সংক্রান্ত জানতে চাইতে পারো। তবে অবশ্যই বারবার বলছি, ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে বা ইউটিউবে মেসেজ বক্স খোলাই আছে, ওখানে ইউটিউবে কমেন্ট করবে। ঠিক আছে, টাটা।